করতে পারবে? তাহলে এটা মেজর একটা চ্যালেঞ্জ আর্টিফিশিয়ালি তৈরি করতে গেলে আমার জন্য, রাইট? 3 নম্বরটা আছে কিছু সেল কি করে তৈরি হয় পারসিস্ট করে কিন্তু 2-3 সপ্তাহ পরে সেটা নষ্ট হয়ে যায়, লাইক ইলাস্টিক ফাইবার সেলগুলো বা তোমার মাসল সেলগুলো। এই সেলগুলো কিছু সময় সার্ভাইভ করে কিন্তু যতদিন পর্যন্ত করার দরকার সেটা করে না, কিন্তু প্রথমটার তুলনায় তুলনামূলক বেশি সময় সার্ভাইভ করে। বুঝতে পারছো? আর 4 নম্বরটা হচ্ছে কিছু সেল আছে সেটা কনভার্টেড হয়ে যায় ক্যান্সার সেল। কিছু সেল আছে যেগুলো মিউটেশনের ফলশ্রুতিতে কি হতে পারে ক্যান্সার সেল কনভার্ট হয়। ক্যান্সার সেল মানে কি? তার মানে সে কন্টিনিউয়াসলি কি হতে থাকবে গ্রো হতে থাকবে, কন্টিনিউয়াসলি সে কি হতে থাকবে গ্রো হতে থাকবে কন্টিনিউয়াসলি। তার মানে তার কোনো খামাখালি লক্ষণ নেই। এটা কি আমাদের জন্য ভালো কিছু হবে? ভালো কিছু হবে, রাইট? তার মানে এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক অ্যানিমাল সেলগুলোতে দেখা যায়, সেই কারণে তাদেরকে আমার সেল কালচার টিস্যু কালচার করাটা একটু কি চ্যালেঞ্জিং দেন দা মাইক্রো অর্গানিজম অথবা প্ল্যান্ট সেলের তুলনায়। আমি কি বুঝাতে পারছি? আমি যদি পরীক্ষাতে বলি মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যানিমাল সেল কালচার, পারবা? পারবা? চারটা কথা বলছি। একটা হচ্ছে কিছু সেল বাঁচে কিন্তু খুব শর্টেস্ট টাইমের জন্য। 2 নম্বর হচ্ছে কিছু সেল বাঁচে কিন্তু ডিভাইড হয় না। 3 নম্বর কিছু সেল কি হয় আলটিমেটলি একটু লঙ্গার ভার্সনে বাঁচে কিন্তু যত দিন পর্যন্ত সার্ভাইভ করার কথা সেটা সার্ভাইভ করে না। আর 4 নম্বরটা হচ্ছে তারা বাঁচে সার্ভাইভ করে কিন্তু সেটা ক্যান্সারাস সেলে কনভার্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, রাইট? তার মানে এগুলো হচ্ছে বেসিক্যালি তার জন্য কি প্রাইম ক্যারেক্টারিস্টিক। এগুলাকে যদি আমি ঠিকমতো মেইনটেইন করতে পারি দেন উই ক্যান সাকসেসফুলি কি তাদেরকে কালচার করতে পারি। আমি কি বুঝতে পারছি রে বাবা? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আমি তো অতি দ্রুত বলি তোমাদের কষ্ট হয় বুঝতে? একই কথা বলেন কিন্তু অনেকবার করে বলি আমি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি আমরা? কনফিউশন আছে? তোমাদের কি মন খারাপ? কি দেখতে যাচ্ছে নাকি? কি মন খারাপ নাকি? তোমাদের মন খারাপ? এরপরে ক্লাস আছে? সাড়ে তিনটা না? আজকের জন্য কিন্তু ক্লাস করাটা নেই, অন্য দিন থেকে ক্যারি হবে, ঠিক আছে? ওকে, তাহলে যা বললাম আমরা বুঝতে পারছি তো এখন পর্যন্ত? কোনো কনফিউশন নাই তো? দেখো বাবা, ঠিক আছে তো? ওকে, আমি কিন্তু এই লেকচারটা অলরেডি তোমাদেরকে আপলোড করে দিয়েছি, যদিও তোমাদের সময় নাই দেখার, কিন্তু আমি কিন্তু ক্লাসরুমে দিয়ে দিয়েছি। হ্যাঁ, অলমোস্ট 3 সপ্তাহ হয়ে গেছে, তাই না? 3-4 সপ্তাহ হয়েছে স্যার, দেখি না পরীক্ষা আসো, পরীক্ষা ঠিক আগ মুহূর্তে হবে তাহলে মনে থাকে পড়ার সাথে সাথে বুঝে যাবে। কিছু আছে না মসজিদে ঢুকে সবার শেষে তারপর বাইরে সবার আগে, বুঝছো না? হ্যাঁ, এই হচ্ছে আল্লাহ ইয়া পাওয়া খলিফা, বুঝছো না? হ্যাঁ, দুপুরে সবার শেষে বাইরে গেল সবার আগে, এরকম। তো যাই হোক, আমরা কি বুঝতে পারতেছি তো? কনফিউশন নাই তো? দেখো বুঝতে গেলে বাবা শিওর? হ্যাঁ কয় হ্যাঁ স্যার, আপনি স্যার চালাই যাচ্ছেন যতদিন পর্যন্ত স্যার পেসে থাকবো ততদিন পর্যন্ত, না তাহলে ভুলে গেলাম কি আর করা, ঠিক আছে না? হ্যাঁ, আমাদের সময় একবার আমি শর্ট হ্যান্ড মানে লেখা শিখছি, হ্যাঁ ইয়েতে স্যার ক্লাসে বলতো আমিও লেখা, তারপর কিছুদিন প্র্যাকটিস করে দিয়ে ভুলে গেছি, পরে পাঁচটা ক্লাসমেটের ওর কাছ থেকে খাতা নিয়ে পরে আবার লিখে গেছি। হ্যাঁ, তো এরপর থেকে ডিসাইড করলাম ক্লাসে কিছু করলে লেখার দরকার নেই। হ্যাঁ, লিখলে কি হবে? লিখলে পড়তে হবে, পড়লে মনে রাখতে হবে, মনে রাখলে এটা আবার লিখতে হবে, লিখতে কিছুই করলাম না, ঠিক আছে না? এটা তো ভালো না? বুঝছো নেই? কি বুঝলা? তাহলে তোমরা কি করবা? লিখবা না, পড়বা? পড়বা না, হ্যাঁ আবার পড়বা না। শোনো, এই সেমিস্টারে যদি পাস করে বের হয়ে যাও, স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে, থাকো এনজয় করো স্টুডেন্ট, এই সুবর্ণ সুযোগ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, দেখলা আর একটু, হ্যাঁ কেমন না? পাস করলে তো বেড়ে যাবো, বেড়ে গেলে তো বড় হয়ে যাবে, অনেক যন্ত্রণা, হ্যাঁ এর থেকে যতদিন স্টুডেন্ট থাকা যায়, ঠিক কিনা? হ্যাঁ, অনেকে অনেক ভাবে চিন্তা করতে পারে, হ্যাঁ ও মনে মনে আমার গালি দিতেছে, খবর আছে এর মধ্যে অন্ধকার লাইট বন্ধ করে পরে এর মধ্যে হ্যাঁ তুই লজ্জা কারো কইতে পারি, হ্যাঁ এরকম একটা কথা, ওকে ওরা ডিসকাস করতেছে, হ্যাঁ আয় আমরা পিছনে আছি, যাই হোক, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি সেল কালচার। নাম কি বুঝে যায়? ধরো প্রাইমারি সেল কালচার জিনিসটা কি? এটা কোথায় দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, তো এটা আরো নাম কি অবস্থা?
নির্দিষ্টে নিতে চাও কিভাবে নাও আঙ্গুল দিয়ে নাকি তাহলে কি দিয়ে নাও ফোর্সে দিয়া মুড়াইয়া তবে কেন কইছে ফোর্সে দেখি এটা দেখি কেন সিম্পল দিয়ে ধরে ওঠে নিজাম দেয় নাকি কি করে ও আরেকটা সোয়াইপ করে কি সোয়াইপ করে সোয়াইপ করতেছে ল্যাপটপ যায় কি দিয়ে ল্যাপটপ হাই হাই রে এই অবস্থা স্যার হ্যাঁ ইনোকুলেশন কি দিয়া ইনোকুলেশন ইনোকুলেশন মানে হচ্ছে দেওয়া আরে কি ভয়াবহ সায়েন্টিস্ট এখন চিন্তা করতে পারতাছস তোরা তো মানে অন্য লেভেলে আমি কিছু না কনফিউজ হয়ে যাব আসলে আমি কিছু জানি কি হ্যাঁ আরে রে এখন এটা বলে তো বহুত জানি তো আমি দেখলাম তুই পারছ এরকম একটা জিনিস থাকে লুপ স্যার ওকে ইনোকুলেশন লুপ ওটা স্যার কি কপি করেছি সেই এনশিয়েন্ট রাইট লং ইয়ার্স আগো দেখুন এটা লুপটার বাবা এটা লুপ এই লুপ দিয়ে তো না পিওর কালচার করার টেকনিক কয়টা ব্যাকটেরিয়া পিওর কালচার করার টেকনিক কয়টা সাইড দিকে তাকাইছে তোমরা সব করবা এখন ইজি রাখো হ্যাঁ কি বলো পিওর কালচার করার টেকনিক কয়টা বলো হ্যাঁ তুই আর আমি কি আমার ঠিক দেখি কোশ্চেন করছে না কই হ্যাঁ তো এমন কনফিউজ করব কেন বুঝি এই তো মনে নাই কারো পিওর কালচারের টেকনিক কয়টা এই মনে তো তুই কর সোয়াপ ওরে বাবা পাশে তেমন এক সোয়াপ হ্যাঁ আর সোয়াপ টেস্ট পিওর কালচার টেকনিক সোয়াপ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার টেকনিকটা ব্রেন থেকে নিলা কোথা থেকে নিলা কটন দিয়ে শেষ we are the pharmacists FAR ঠিক আছে কি কি क्या बोल रही 5 लाख किया আরে এখন এটা বলি তো ও ফ্রেক প্লে ফোর প্লে শুনছো কখনো এটা শুনো না প্র্যাকটিক্যাল করো না এটা স্ট্রেট প্লেট টেকনিক ফোর প্লেট টেকনিক এগুলো করো না জি স্যার হ্যাঁ করছো না জি স্যার ফোর প্লেট করছো গোল করে করে ঢাইলা দিছে লিকুইডগুলো অ্যান্টিবায়োটিকের এটা করছো স্প্রে প্লেট করছো কটন বাড দিয়া ল্যাপটপে দিছো দিছো জি স্যার করছিল নাকি হ্যাঁ স্যার করেছিলাম কারণ আমার বন্ধু বান্ধবী করেছিল আমিও করেছিলাম কি ছিল সেটা আসলে বলতে চেষ্টা করছি নাকি পিওর কালচার কেন করে কেন করে পিওর কালচার অবশ্যই মাইক্রোঅর্গানিজম ওখানে তো হাতে গোড়া করে কেন করে একটা সিঙ্গেল কলোনি অ্যাচিভ করার জন্য কি করার জন্য সিঙ্গেল কলোনি মাইক্রোঅর্গানিজমে সিঙ্গেল কলোনি অ্যাচিভ করার জন্য আমরা বলি CFU কলোনি ফর্মিং ইউনিট CFU কলোনি বাই করার জন্য রাইট এটা বলে স্পেসের কোডে এটা করলাম রাইট ওকে একটা পার্টিকুলার নির্দিষ্ট স্পেসিফিক অর্গানিজমকে যদি আমি কালচার করি সেটা হচ্ছে পিওর কালচার ওখানে অন্য কেউ থাকবে না ইকোলাই করলে কেবলমাত্র ইকোলাই থাকবে আর কেউ থাকবে না সেটা হচ্ছে পিওর কালচার এবং সেখান থেকে কলোনি কাউন্ট করার জন্য বা বের করার জন্য আমরা এই টেকনিকগুলো ইউজ করে থাকি রাইট তাহলে ব্যাকটেরিয়ার কলোনিকে কি বলে সংক্ষেপে কি হ্যাঁ সিএফএল তো ব্যাকটেরিয়াটা স্যার আপনি আসছেন বায়োটেক পড়ানোর কথা যথেষ্ট সম্মান দিচ্ছি পরে চলে যান আপনি এগুলো নিয়ে কেন সমস্যা করছেন ঠিক না ব্যাকটেরিয়ার কলোনিকে কি বলে কি করে কি করে স্যার কিছু একটা বলে এই ব্যাপারে আমরা কনফিউজ কি যে বলে সেই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে হবে নাকি বলো 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 কি এই কস্তা কেন একটা জিনিস শুনছো PFU প্লাগ ফর্মিং ইউনিট শুনছো কখনো দেখছো দেখছো না হ্যাঁ প্লাগ ফর্মিং ইউনিট আরে কি
কি অবস্থা রে, তারপরে তো কি যায় মাইরা লাউন দরকার, মাইরা জীবিত করে আবার কি যায় মাইরা লাউন দরকার, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, কোত্থেকে গেছিলাম, কি বলতে গেছিলাম? প্রাইমারি সেল কালচার। প্রাইমারি সেল কালচার কাকে বলে? ধরো এটা একটা সোর্স, এখান থেকে অর্গানিজম নিয়ে এখানে আমি কি করলাম, এখানে আমি সেটাকে ট্রান্সফার করলাম, তারপরে এখানে কলোনি তৈরি করতে হবে। তাহলে এটাকে বলা হয় প্রাইমারি কালচার। কি বলে? প্রাইমারি কালচার। একটা নির্দিষ্ট জায়গা থেকে অর্গানিজম নিয়ে আরেকটা জায়গাতে ইনকর্পোরেট করলাম, সেখানে গ্রো হলো, তাহলে সেটা হলো কি প্রাইমারি কালচার। এখন এইখান থেকে নিয়ে যদি আরেকটা জায়গায় কালচার করি, তাহলে সেটা কি প্রাইমারি কালচার হবে? সেটাকে কি বলবো? ভেরি গুড, সেকেন্ডারি কালচার। এখন এই প্রাইমারি কালচারে যে সেলগুলো আছে, এগুলো যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভাইভ করে, তাহলে সেগুলোকে আমরা যদি সেল লাইন, সেগুলোকে আমরা কি বলি? সেল লাইন। যদি প্রাইমারি কালচারের সেলগুলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সার্ভাইভ করে, ইউজুয়ালি 2 to 5 ডেজ বা 2 to 7 ডেজ সার্ভাইভ করে, তাহলে সেই সেলগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি সেল লাইন। সেটাকে আমরা বলি সেল লাইন। সেটাকে আমরা বলি সেল লাইন। 2 to 5 ডেজ ইউজুয়ালি, এক্সেপশনালি 7 ডেজ কিছু কিছু ক্ষেত্রে হয় প্রাইমারি সেল। এগুলোকে আমরা বলি কি? সেল লাইন। কি বলি আমরা? সেল লাইন। আচ্ছা, কিছু কিছু সেল আছে যারা অনেক লম্বা সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারে, অনেক লম্বা সময় পর্যন্ত সার্ভাইভ, তুলনামূলকভাবে সেগুলোকে প্রাইমারি যে কালচার করি, পাল কালচারে যে সেলগুলো থাকে, সেগুলো 2 to 5 ডেজ পর্যন্ত সার্ভাইভ করলে সেটাকে আমরা বলি সেল লাইন। কিন্তু কিছু কিছু প্রাইমারি সেল আছে যেগুলো কি করে, একটু লম্বা সময় সার্ভাইভ করে, সেগুলোকে আমরা বলি স্টাবলিশড সেল লাইন। কি বলি আমরা? স্টাবলিশড সেল লাইন। তাহলে স্টাবলিশড সেল লাইনটা কি? স্টাবলিশড সেল লাইন হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত পূরণ করতে হয়? দুইটা। কয়টা শর্ত পূরণ করতে হয়? দুইটা। ধরো এই প্রাইমারি কালচারের যে সেলগুলো আছে, এগুলো যদি 2 থেকে 5 দিন পর্যন্ত সার্ভাইভ করে, তাহলে আমরা বলি প্রাইমারি সেল লাইন বা সেল লাইন। ওকে? যদি এই সেলগুলো মিনিমাম 210 দিন, কত? মিনিমাম 210 দিন সার্ভাইভ করে, যদি মিনিমাম কয় দিন? 210 দিন সার্ভাইভ করে, তাহলে ওই সেলগুলোকে আমরা কি বলি? স্টাবলিশড সেল লাইন। সেটাকে আমরা বলি স্টাবলিশড সেল লাইন। এই 210 দিন কিভাবে বুঝবো আমি? এইখান থেকে নিয়ে কালচার করব, এইখান থেকে নিয়ে কালচার করব, এইখান থেকে নিয়ে কালচার করব, এখান থেকে নিয়ে কালচার করব। এইভাবে কয়বার কালচার করা যাবে, সাব কালচার করা যাবে? মিনিমাম 70 বার। মিনিমাম কয়বার? 70 বার, 70 টাইমস। কয়বার? 70 টাইমস, 70 বার সাব কালচার করা যাবে। এবং একটা সাব কালচার থেকে আরেকটা সাব কালচারের মধ্যে পার্থক্য হবে কয় দিন? 3 দিন। পার্থক্য হবে কয় দিন? 3 দিন। ডিফারেন্সটা হবে কয় দিন? 3 দিন। তাহলে 70 ইনটু 3 গুণ করলে কত হয়? 210। তার মানে যেই কালচারের সেলগুলা মিনিমাম 210 দিন সার্ভাইভ করে, হ্যাঁ, মিনিমাম 210 দিন সার্ভাইভ করে, এবং এটা মাথায় রাখতে হবে, সেটা কি করতে হবে? মিনিমাম 70 বার সাব কালচার করা যায়, এবং একটা সাব কালচার থেকে আরেকটা সাব কালচারের মধ্যে সময়টা কত দিন? পার্থক্য 3 দিন। তাহলে এই ধরনের কালচারগুলোকে, ওই ধরনের সেলগুলোকে আমরা কি বলি? আমরা বলি স্টাবলিশড সেল লাইন। কি বলি আমরা? স্টাবলিশড সেল লাইন। সেগুলোকে আমরা কি বলি? স্টাবলিশড সেল লাইন। প্রাইমারি সেল লাইন আর স্টাবলিশড সেল লাইনের মধ্যে আরো কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? প্রাইমারি সেল লাইনগুলো কি হয়? এগুলোকে আমরা বলি মর্টাল সেল লাইন। বলি আমরা মর্টাল। আর স্টাবলিশড সেল লাইনগুলোকে আমরা বলি ইমর্টাল সেল লাইন। অথবা প্রাইমারি সেলগুলোকে আমরা বলি নরমাল সেল লাইন, আর স্টাবলিশড গুলোকে বলি ক্যান্সারাস সেল লাইন। ঠিক আছে? প্রাইমারি সেল লাইনগুলো বেসিক্যালি ডিপ্লয়েড, আর ওটা হচ্ছে হেটারোপ্লয়েড। ঠিক আছে? প্রাইমারি গুলো 2 থেকে 5 দিন সার্ভাইভ করে, ওইটা 210 দিন সার্ভাইভ করে মিনিমাম। প্রাইমারি গুলোকে কোনো সাব কালচার করা যায় না, স্টাবলিশড গুলোকে সাব কালচার করা যায় মিনিমাম 70 বার, রাইট? প্রাইমারি সেল কালচার এক্সাম্পল কি হতে পারে? জিলিয়া সেল, জিএলআই, জিলিয়া সেল। অথবা স্টাবলিশড সেল লাইনের কি হতে পারে? এক্সাম্পল হতে পারে কি? হেলা সেল, হেলা, হেলা সেল। ঠিক আছে? প্রাইমারি গুলোকে স্টাবলিশড সেল লাইনে কনভার্ট করা যায় কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ও মিউটেশনের মাধ্যমে। স্টাবলিশড সেলে কনভার্ট করা যায়, কিন্তু এই স্টাবলিশড সেলগুলোকে প্রাইমারি সেল লাইনে কি করা যায় না? কনভার্ট করা যায় না। ঠিক আছে? স্টাবলিশড সেল লাইনগুলোকে আমরা রিসার্চ পারপাসে ইউজ করি, কিন্তু প্রাইমারি গুলোকে রিসার্চ পারপাসে ইউজ করি না। স্টাবলিশড সেল লাইনগুলোকে আমি কি করতে পারি? ফ্রিজের মধ্যে মাইনাস টেম্পারেচারে অথবা
কি লিকুইড নাইট্রোজেনের মধ্যে প্রিজার্ভ করতে পারি লম্বা সময় ধরে। আবার বের করে এনে সেটাকে কি করতে পারি, সেটা কিছু সময় রেখে টেম্পারেচারের সাথে খাপ খাওয়ালে তারপরে সেখান থেকে আবার যদি কালচার মিডিয়াতে গ্রো করায় সেটা গ্রো করে। কিন্তু প্রাইমারি কালচারের ক্ষেত্রে এই ধরনের কোনো কি ঘটনা ঘটে না। বুঝতে পারছেন? তার মানে এরকম অনেক ধরনের কি আছে ডিফারেন্সিয়েট করার মতো ক্যারেক্টারিস্টিক আছে বিটুইন দা প্রাইমারি সেল লাইন এন্ড স্টাবলিশড সেল লাইন। আমি কি বুঝাতে পারছি রে বাবা? হ্যাঁ, কথা এত তাড়াতাড়ি কোশ্চেন লিখতেই পারি না, মেজাজটা খারাপ লাগে। তুই আবার পড়া দেখ, এগুলো লেখা আছে ঠিক আছে? ওকে, কি হতে পারে? এটা হচ্ছে নরমাল, ওইটা কি কন্টিনিউয়াস। এটা হতে পারে কি মর্টাল, ওটা হতে পারে ইমমর্টাল। এটা 2 থেকে 5 দিন, ওটা মিনিমাম 210 দিন। সাবকালচার করা যায় না, এটা সাবকালচার করা যায়, রাইট? তারপর কি হচ্ছে, এটা জিলিয়া, ওটা হেলা, এটা ডিপ্লয়েড সেল, ওটা হেটেরোপ্লয়েড সেল। প্রাইমারিতে স্টাবলিশে কনভার্ট করা যায়, কিন্তু স্টাবলিশকে প্রাইমারিতে কনভার্ট করা যায় না। ঠিক আছে? প্রাইমারিটাকে রিসার্চ পারপাস ইউজ করি না, কিন্তু স্টাবলিশটাকে রিসার্চ পারপাস ইউজ করতে পারি। আমি কি বুঝাতে পারলাম? ক্লিয়ার? কনফিউশন আছে? বুঝতে পারছি? প্রাইমারি সেল লাইন অনেক ভাবে ভাগ করা যায়, ইউজুয়ালি তাদের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা বলে ফাইব্রোব্লাস্টিক সেল। ফাইব্রোব্লাস্ট হচ্ছে লেন্থ বড়, ওয়াইডের তুলনায় লেন্থ অনেক বড়। আর কিছু আছে এপিথেলিয়াল সেল, এরা হচ্ছে মোর অর্গানাইজ, অর্থাৎ মোর কি ওরিয়েন্টেশনটা ঠিক আছে, সাইজ উইথ সব ওকে, মোর রেগুলারাইজ ফর্ম, এরকম ভাবে ভাগ করা যায় তাদের। আর কিছু কিছু এনিম্যাল সেল আছে যাদের গ্রো করার জন্য সাপোর্ট দরকার। কি দরকার? সাপোর্ট দরকার। ধরো একটা টেস্ট টিউবের মধ্যে স্ট্যান্ড করে দিলাম, ওইটা দিয়ে ধরে হয়। ধরো একটা গাছ, কথার কথা মাটিতে আমি যখন রোপণ করলাম পাশে কাঠি দিয়ে ওটা শুধু বেঁধে দিই, তাইলে যেন গাছটা ঠিকমতো বাড়ে। তাহলে এই ধরনের সেলগুলোকে আমরা কি বলি? যেটা বলি অ্যানকরেজ ডিপেন্ডেন্ট। কি বলি আমরা? অ্যানকরেজ ডিপেন্ডেন্ট সেল। আর কিছু কিছু সেল আছে তোমার কি লাগে না, কোনো সাপোর্ট লাগে, উইদাউট সাপোর্টে সে গ্রো করতে পারে, সেগুলোকে বলি অ্যানকরেজ ইন্ডিপেন্ডেন্ট সেল। যেমন কি হচ্ছে, বড় গাছ মাটিতে দিলাম, কোনো খুঁটি দিলাম না, সে কিন্তু সরাসরি বড় হতে পারে, রাইট? আমি জাস্ট লেভেলের ভাষায় एग्जांपलটা বলছি। তার মানে কোনো একটা কালচার মিডিয়াতে যদি সাপোর্টের প্রয়োজন হয় টু গ্রো দা সেল, তাহলে সেটা হচ্ছে কি অ্যানকরেজ ডিপেন্ডেন্ট। আর কোনো একটা কালচার মিডিয়াতে যদি কোনো সাপোর্ট সিস্টেমের দরকার না হয় এবং সেলটা অটোমেটিক্যালি গ্রো করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট বা অ্যানকরেজ ইন্ডিপেন্ডেন্ট সেল। আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? এরকম অনেক ধরনের জিনিসপত্রগুলো আছে, এগুলো পাবো। আচ্ছা, ছোট্ট দুটো জিনিস বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে কি, এক নাম্বার, সেটা হচ্ছে সেল অল্টারেশন। একটা টার্ম আছে, কি আছে? সেল অল্টারেশন। ঠিক আছে? কি আছে? সেল অল্টারেশন একটা টার্ম আছে। ওকে, একটা হচ্ছে সেল অল্টারেশন, আর একটা হচ্ছে তোমার এটাকে কি বলে, সেল অল্টারেশনটা হইতেছে তোমার ধরো একটা এখানে একটা মিডিয়া আছে, মিডিয়ার মধ্যে ধরো এই তিন ধরনের সেল। কয় ধরনের সেল আছে? তিন ধরনের সেল আছে। কয় ধরনের সেল আছে? তিন ধরনের। এর মধ্যে ধরো তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি সেল কোনটা? 1। কিছু কিছু কালচার মিডিয়াতে একটা পার্টিকুলার কলোনি আউট নাম্বার হয়ে যায়, র‍্যাপিডলি গ্রো করে এবং বাকিদের গ্রোথকে সে কি করতে দেয় না, তোমার সাপ্রেস করে ফেলে, বাকিরা ওই লেভেলে গ্রো করতে পারে না। তার মানে একটা পার্টিকুলার কালচার মিডিয়াতে কি হয়, একটা পার্টিকুলার টাইপ অফ সেল ওভার গ্রো হয়ে যায়, র‍্যাপিডলি গ্রো হয়ে যায় এবং বাকিদেরকে সাবসাইড করে, গ্রো করতে দেয় না। তখন এই ফেনোমেনাটাকে আমরা বলি কি, সেল অল্টারেশন। আমরা কি বলি? সেল অল্টারেশন। সেল অল্টারেশন তার মানে তিনটাকেই সেম হতে হওয়ার কথা ছিল, কিন্তু তিনটার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার হচ্ছে প্রিডমিনেন্ট হয়, বাকিগুলোকে সে কি করতে দেয়, আউট নাম্বার করে ফেলে। তাহলে সেই ফেনোমেনাটাকে আমরা কি বলি? সেল অল্টারেশন। আমরা কি বলি? সেল অল্টারেশন। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটতে পারে যেটাকে আমরা বলি কন্টাক্ট ইনহিবিশন। কি বলি আমরা? কন্টাক্ট ইনহিবিশন। কন্টাক্ট মানে বুঝো ইন টাচ, আর ইনহিবিশন মানে কি? বাধা দেওয়া, তাই না? কন্টাক্ট ইনহিবিশন মানে তোমার কন্টাক্টের কারণে ইনহিবিটেড। ধরো একটা কালচার মিডিয়াতে দুই ধরনের কি আছে, কলোনি আছে। এটা একটা কলোনি, এটা একটা কলোনি, দুইটা পাশাপাশি আছে, এক রাস্তার দিকে ইচ আছে, দুইটা পাশাপাশি আছে। দুইটা পাশাপাশি থাকার কারণে দুইটা কি হলো, একজন আরেকজনের সাথে লেগে গেল। লেগে যাওয়ার কারণে কি হলো, দুইজন দুইজনের গ্রোথকে বন্ধ করে দিল।
বিকজ অফ তাদের কন্টাক্টের কারণে দুইটা কনফ্লুয়েন্ট কালচারের মধ্যে দুইটা পাশাপাশি সেল আছে অ্যাডজাসেন্ট টু ইচ আদার এবং দুইটা একটা আরেকটার সংস্পর্শে আসার কারণে দুইটা কি হলো গ্রোথ ইনহিবিটেড হয়ে গেল ডিএনএ প্রোটিন আরএনএ সিনথেসিস ব্লক হয়ে গেল আলটিমেটলি সেলটা মারা গেল সেলের প্রলিফারেশন বন্ধ হয়ে গেল এই ঘটনাকে বলা হয় কি কন্টাক্ট ইনহিবিশন কি বলা হয় কন্টাক্ট ইনহিবিশন কি বলা হয় কন্টাক্ট ইনহিবিশন তার মানে কন্টাক্টের কারণে পাশাপাশি অ্যাডজাসেন্ট দুইটা সেলের কন্টাক্টের কারণে তাদের গ্রোথ বন্ধ হয়ে যায় ডিএনএ আরএনএ প্রোটিন সিনথেসিস ব্লক হয়ে যায় তাদের প্রলিফারেশন বন্ধ হয়ে যায় সে আলটিমেটলি মারা যায় এই ঘটনাটাকে কি বলা হয় এই ঘটনাটাকে বলা হয় বলো কি বলে কন্টাক্ট ইনহিবিশন এটাকে বলা হয় কন্টাক্ট ইনহিবিশন আমি কি বুঝতে পারলাম তার মানে সেল কালচার টিস্যু কালচারের মধ্যে কি কি দেখলাম সেল কালচার টিস্যু কালচার কাকে বলে কেন করি তারপরে এনিম্যাল সেল কালচার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তাই না তাদের কিছু ক্যারেক্টারিস্টিক তারপরে কি করলাম প্রাইমারি সেল কালচার কি সেল লাইন কি স্টাবলিশ সেল লাইন কি তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কি প্রাইমারি সেল লাইন কি অ্যাকর্ডিং টু দেয়ার তার মানে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে ভাগ করা হয় কি অ্যাঙ্করেজ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি তারপরে আমরা জানার চেষ্টা করলাম কি কন্টাক্ট ইনহিবিশন কি আর সেল অল্টারেশন আমরা কি মোটামুটি জিনিসপত্রগুলো বুঝতে পারছি কনফিউশন আছে আমি কি খুব কষ্ট দিয়ে বলছি রে বাবা তোমাদেরকে ঠিক আছে কনফিডেন্ট ঠিক আছে আমাকে খুশি করার জন্য বললাম সত্যি সত্যি বলছি সত্যি হ্যাঁ কি স্যার আপনি জান স্যার এখান থেকে নিষ্কান্ত হবে ওকে বুঝছেন কি বুঝলা তোমার চুল এরকম সব পাইকে গেল কেন এটা কি ডিজাইন নাকি আসলে কোনটা আসলে সত্যি কেন এটা কি মানে তোমাদের ফ্যামিলিতে এরকম আচ্ছা গুড কেয়ার করবা চুল যা সেই তো তাহলে যা যা পড়াইছে একটু বুঝতে পারছি আজকে কয়টা টপিক নিয়ে কথাবার্তা বলবো দেখো একটা মাথা বুঝতে আবার বাইরে কনফিউজ কি বলবো হ্যাঁ বাই করে রাখছে কিন্তু উল্টায় আবার প্লিজ বাই করতে এখন আবার দাও আমার কথা চিন্তা করে মানে বলছি কি করবো তুমি এটা কলম হারাই আর কলম বাই করতে হ্যাঁ আবার কলম এই তো সকাল আছে হ্যাঁ এসে কলম পাইতেছে না কি করবো রক্ত দিয়ে লেখো কামড়টা আগে চালায় আঙুল তারপরে আঙুল দিয়ে লেখো হ্যাঁ তুমি আমার তো ক্লাস শেষ তুমি মাথায় ঢুকাইছি কি করছিলাম বাই করে রাখে কি অবস্থা তুই আসো আশেপাশে থাক দেখিও তাহলে মারলে বলে একটু ভালো লাগে ঠিক আছে ওকে নেক্সট দিন মেট্রো থেকে নেমে দৌড়াবা না হ্যাঁ আস্তে ধীরে হাইটে আসবা দৌড়াইলা তুমি রিক্সা একলো উল্টে করে গেলা কেমন হবে তখন ব্যাপারটা নিজের জীবনে আগে তো নাকি তাহলে আমরা বুঝতে পারছি কি কি পড়লাম কনভার্সেশন করলাম তারপর কি করতে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে আর কি করতে ঠিক আছে বাবা বই কিন্তু দেখছিলাম তাহলে মুরাইয়া এই আমি তবে কারা বই আছে হ্যাঁ বই না আছে কিন্তু শেষ কয় নেক্সট দিন দেখা যাবে এই 4 জন বা 5 জন বই নিয়ে আসছে বাকি না হ্যাঁ এরকম যেন না হয় ঠিক আছে না ওকে বুঝতে পারছি কনফিউশন আছে তাহলে আমাদের মোটামুটি 4-5টা টপিক শেষ হয়ে গেছে আগামী নেক্সট একটা দুইটা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে সবকিছু ঠিকঠাক ঠিক আছে তারপর আমরা ক্লাস টেস্ট দিব ওকে ঠিক আছে ও আমার তো দেখাই এত কষ্ট করে তো বললাম আচ্ছা এখানে ফার্মেন্টেশন সম্পর্কে বলা আছে ক্লাসে তারপরে এখানে দেখো অনেক ডেভেলপ হয়েছে এখনকার দিনে যেগুলোকে আমরা ক্লোনিং জানি এগুলোর উপরে বেস করে কিন্তু এখন আমরা অনেক হাই লেভেলে কি করি আমরা রিসার্চ করি যেমন তোমরা একটা এর নাম তো ডেফিনেটলি শুনছো আমি জানি না জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার বা মডিফাইড প্রথম একটা এনিম্যাল ডেভেলপ করা হয়েছিল শিপ তার নাম ছিল ডলি রাইট হ্যাঁ তারপরে ওর বাচ্চা আরেকটা তৈরি করা হয়েছিল ওটাকে বলা হয় পলি ঠিক আছে এটা কিন্তু ফার্স্ট সাকসেসফুল ক্লোনিং আপার ক্লাস অফ এনিম্যাল ঠিক আছে এটা আবার এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল একসময় জার্মানিতে এটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল 2002 সালে দিকে ক্লোনয়েড নামে একটা কোম্পানি তারা বলছে টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্যারেন্টসদেরকে যে আপনারা কি ধরনের বেবি চান আমাদেরকে বলেন উই ডিজাইন ইওর না ডিস্ট্রিবিউট
ঠিক আছে ওইটা আমরা পরে বলবো ঠিক আছে ডিজাইনের তার মানে চিন্তা করো তারা জেনেটিক লেভেলে এই ধরনের প্রোগ্রেস করছে তারা আর্টিফিশিয়ালি ক্লোন করে ফার্স্ট টাইম একটা হিউম্যান বেবি তৈরি করছিল একটা মেয়ে বাচ্চা ওর নাম ছিল ইভ এটা প্রথম হিউম্যান ক্লোন বেবি ঠিক আছে হিউম্যান ক্লোন বেবি 2020 মোরাল এথিক্যাল কোশ্চেনের কারণে ওই কোম্পানিকে শাটডাউন করে দেওয়া হয়েছে কারণ এটা তো করতে পারে না তাই না এটা তো পারে এখন মনে করে 10টা সচিন টেন্ডুলকার রাস্তা হাঁটতে পারে 10টা আইনস্টাইন ঘুরে বেড়াইতেছে তাই না হ্যাঁ 10টা সুপারম্যান ঘুরে বেড়াইতেছে এটা কেমন হবে ব্যাপারটা তাই না এথিক্যাল মোরাল এই কোশ্চেনগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ডে কিন্তু প্রচুর কাজ হয় ঠিক আছে সেগুলো নিয়ে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুলস এর দিক থেকে একটু ডিটেইল করার চেষ্টা করব হ্যাঁ ওটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সার্ভাইভ করছে মারা গেছে হ্যাঁ মারা গেছে হ্যাঁ তারপরে এখন যেটা ডেভেলপ হয়েছে ও একটা টার্ম ইউজ করছে টেস্ট টিউব ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মধ্যে টেস্ট টিউব মানে টেস্ট টিউবের মধ্যে হয় না ইন ভিট্রো ফার্টিলাইজেশন করা হয় ওখানে তারপরে সেটা কি করা হয় সেটা বায়োলজিক্যাল সিস্টেম ইনকর্পোরেট করা তাহলে ওখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে প্রসিডিউরগুলো সেগুলো নিয়ে আমরা দুই একটা एग्जांपल আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুলস এর দিক থেকে পড়ব আমরা সাইফাই মুভিতে দেখি না যে নায়কটা অস্ট্রেলিয়া ঘুরে বেড়াইতেছে এত ইজি না ব্যাপারটা বুঝতে এর কিভাবে হয় সেগুলা পজিটিভ দিকগুলো কি নেগেটিভ দিকগুলো কি एग्जांपल কি এগুলো নিয়ে আমরা বা কি টেকনিকে করে এরকম কয়েকটা টেকনিক নিয়ে আমরা আমাদের শেষ চ্যাপ্টারটা পড়াশোনা করব ঠিক আছে